এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। আজ ভিডিওতে আমি আরেকটা ডিজাইন প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সো আজ এমন একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেটা আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেক ভীতি সৃষ্টি করে, অর্থাৎ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিয়ার্ড ডিজাইন প্যাটার্নস অফ অল। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজাইন প্যাটার্নস আপনারা তো আছে অলরেডি জানেনই, তাই না? কিন্তু এই ডিজাইন প্যাটার্নটা আসলে অনেকে আছে খুবই অ্যাভয়েড করার চেষ্টা করে, অ্যান্ড এটা আসলে সবাই অনেক ভয় পায় সত্যি কথা বলতে গেলে, কারণ আপনারা ডিজাইন প্যাটার্ন দেখলেই জানতে পারবেন। চলুন আমরা আসলে এখন এক্সাম্পলে চলে যাই। তাহলে এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝবেন যে ডিজাইন প্যাটার্নটা কেন ইউজ করা লাগে বা কখন ইউজ করতে হলে আপনার সুবিধা পাবেন সব থেকে বেশি। সো লেটস গো দেন। ওকে, সো হোপফুলি আপনারা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি আমার স্ক্রিনে সুইচ করলাম। সো বেসিক্যালি একটা প্রবলেমটা বলি আগে, আমাদের প্রবলেমটা কি সলভ করতে আছি। সো দেখেন, আমাদের একটা লিস্ট অফ ক্যান্ডিডেটস আছে। মোস্ট ইম্পর্টেন্টলি আমি কিন্তু এটা সি শার্প ইউজ করছি আমার এই ডেমনস্ট্রেশনের জন্য। তো আমাদের কাছে দেখেন একটা ক্যান্ডিডেটসের লিস্ট আছে। সো এখানে টোটাল 5টা ক্যান্ডিডেটস আছে, এবং আমাদের একটা বিজনেস রিকোয়ারমেন্টে কি বলি, বিজনেস রিকোয়ারমেন্ট হচ্ছে যে দেখেন 2টা কন্ডিশন এখানে। সো একটা হচ্ছে যে যদি আমাদের ক্যান্ডিডেটের এজ 18 থেকে সমান বা বেশি হয়, এবং যদি তার ডিগ্রি থাকে, এবং যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বুঝবো অ্যাজ এ বেসিক রিকোয়ারমেন্ট, মানে বেসিক ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট। এবং অন টপ অফ দ্যাট আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ধরেন হচ্ছে সিনিয়র রিকোয়ারমেন্ট। সো সেক্ষেত্রে কী হবে, তাকে বেসিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেই হবে, এবং তাছাড়া তাকে হচ্ছে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের থেকে বেশি হবে। সো এক্সাম্পলটা কেন এভাবে নিলাম, যেহেতু এখন আসলে নির্বাচনের একটা সময় চলছে, ডাকসু নির্বাচন, তারপরে চাকসু ইত্যাদি ইত্যাদি। সো লেটস সে সেই রকম একটা সিনারিও এখানে, যে কারা ক্যান্ডিডেসি পাবে। ধরি তাদের যদি 18 বছরের বেশি হবে বয়স, এবং যদি তার কোনো ডিগ্রি থাকে, এবং যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, তাহলে সে লেটসে কোনো একটা পদে দাঁড়াতে পারবে। এবং সেকেন্ড রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে ধরেন তার লেটসে কোনো একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা চাকরি করে বা কোনো একটা জায়গাতে তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের 2 ইয়ার্সের বেশি যদি হয়, তাহলে সে ভিপি পদে দাঁড়াতে পারবে। লেটসে 2 ধরনের আমি সিনারিও চিন্তা করলাম। সো ফার্স্ট সিনারিও হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্টের সিনারিও, আর সেকেন্ড হচ্ছে ভিপি পদের সিনারিও। সো এরকম একটা সিনারিও আমাদের অ্যাপ্লিকেশন দিয়ে বিল্ড করা লাগবে। তো আমাদের এটা খুবই সিম্পলি ইফএলস দিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। যেটা ডেইলি লাইফে আসলে মোস্ট অফ দ্য দেখা যাবে বিজনেস ডিসিশন আপনি ইফএলস দিয়ে ব্রেকডাউন করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই সেখানে। সো চলুন, আমাদের কাছে যে এই 5টা ক্যান্ডিডেট আছে, সো আমাদেরকে বলা হলো যে আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করে দাও, বা আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়ে দাও, যেখানে কি হবে, আমরা একটা লিস্ট অফ ক্যান্ডিডেটস হিসাবে ডেটাবেস থেকে আমি নিব, অথবা ইনপুট যাবে কোনোভাবে, কোনো স্ক্রিপ্টের মাধ্যমে, কোনো লেটসে কোনো ফাইল বা কোনো সিএসভি ফাইল থেকে রিড হবে। ধরে নিই সেই 5টা ক্যান্ডিডেট হচ্ছে এখানে আছে, অ্যান্ড আমাদের এখন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে এই ক্যান্ডিডেটগুলোর মধ্যে থেকে শর্ট লিস্ট করা, যে কোনগুলো আমার জন্য মানে অ্যাপ্লিকেবল আর কোনগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে? সো এটা আমরা ইজিলি করতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটা ফর ইচ লুপ চালাতে পারি। ওকে, সো আমরা একটা ক্যান্ডিডেটসের বানাইলাম, ফর ইচ লুপ নিলাম। এখন আমরা লুপের মধ্যে কি করব, যে যাদের বয়স, সো ইফ আমার ক্যান্ডিডেটের বয়স যদি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, অ্যান্ড আমার যদি ক্যান্ডিডেটের যদি কোনো ডিগ্রি থাকে, ঠিক আছে? এখন ডিগ্রিটা দেখেন এখানে কি, ডিগ্রিটা হচ্ছে একটা স্ট্রিং। তো আমরা স্ট্রিং আবার নালেবল হইতে পারে। সো স্ট্রিং ইজ নট ইকুয়াল টু নাল, অ্যান্ড আমি ধরে নিই যে ক্যান্ডিডেটের ডিগ্রি, আমরা যেহেতু ডিগ্রি এখানে বিএসসি, এমএসসি, পিএইচডি ইত্যাদি ইত্যাদি হতে পারে, সো আমরা ধরে নিব অনলি বিএসসি, এমএসসি এবং পিএইচডি ডিগ্রিধারীদেরকে আমরা সুযোগ দিব, বাকিদেরকে আমরা সুযোগ দিব না এখানে। তো আমরা আপাতত জাস্ট একটু ব্রুট ফোর্সেতে করি। যদি এটা বিএসসি হয়, অথবা ক্যান্ডিডেট ডিগ্রি যদি হচ্ছে এমএসসি হয়, অর ক্যান্ডিডেট ডিগ্রি যদি হইতেছে পিএইচডি হয়, সরি ডিগ্রি যদি পিএইচডি হয়, ঠিক আছে, তাহলে আমরা ধরেন যে তাদেরকে কনসিডার করব। কিন্তু ওয়েট, আমাদের আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। সো ক্যান্ডিডেট যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, সো ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ ক্রিমিনাল রেকর্ড, সো তাহলে আমরা তাদেরকে কনসিডার করব আমাদের পদের জন্য। এখন আমরা এখানে চলেন আরেকটা ইফএলস লিখে ফেলি, যেহেতু আমাদের এখানে 2 ধরনের কন্ডিশন। সো
এখানে আর বলছে এক্সপিরিয়েন্স 2 ইয়ার্সের বেশি হইলে তাকে আমরা নিব হচ্ছে সিনিয়র রিকোয়ারমেন্ট হিসেবে। সো লেটস সে ক্যান্ডিডেট যদি আমাদের এক্সপিরিয়েন্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স হয়, তাহলে আমি লিখবো কনসোল ডট রাইট লাইন ধরেন হ্যাজ সিনিয়র রিকোয়ারমেন্টস অ্যাপ্লিকেবল ফর লেটস সে ভিপি। ওকে, এবং তার নামটাও আমি লাস্টে দিয়ে দিলাম ডট নেম ফর এক্সাম্পল। সো আমরা স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করতে পারি চাইলে এখানে। ওকে, এখানে আমরা এলস দিলাম কি, এলস আমাদের আসলে সে আর ভিপি পদের জন্য না, সে লেটস এ মেম্বার পদের জন্য অনলি অ্যাপ্লিকেবল। সো ইটস ওকে, ইট ওয়ার্কস জাস্ট ফাইন। আমরা চাইলে এটাকে রান করতে পারি। সো দেখেন আমাদের এখানে টোটাল ভিপি পদের জন্য 3 জন আছে এবং 1 জন মেম্বার পদের জন্য আছে। সো কি হলো, একজন কিন্তু বাদ চলে গেছে, এই যে চার্লি উইলসন, সে হচ্ছে হাই স্কুলের ক্যান্ডিডেট, সে কিন্তু বাদ, কারণ এই যে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে সে পড়ে নাই আর কি। সো তাকে আমরা এখানে কুইরিতে বাদ দিয়ে দিয়েছি ফিল্টার আউট করে। সো এটা হচ্ছে বেসিক একটা সলিউশন, যেটা কোনো সমস্যা নেই, ইটস ওয়ার্কিং জাস্ট ফাইন। আপনারা চাইলে এখানে একটা প্যাটার্ন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ফাসাদ বলে যেটাকে। সো ফাসাদ হচ্ছে কি, আমরা বিজনেস লজিকগুলোকে নেক্সট লেয়ারে ডিভাইড করে দিব বা ব্রাঞ্চ আউট করবো সহজ কথায়। সো আমরা এখানে কি করতে পারি, এটাকে একটা এক্সট্র্যাক্ট মেথড দিয়ে আমরা যেহেতু এই কন্ডিশনটা চেক করে মানে বেসিক রিকোয়ারমেন্টটা, সো হ্যাজ বেসিক রিকোয়ারমেন্টস। সো এটা একটা বুলিয়ান রিটার্ন করে অফকোর্স, যদি বেসিক রিকোয়ারমেন্ট থাকে তাহলে সে ভিতরে ঢুকবে, এবং এই কন্ডিশনগুলোকে আমরা চাইলে সেপারেট করে দিতে পারি। সো এটা হচ্ছে হ্যাজ অ্যাডভান্সড, হোপফুলি এটা সিনিয়র রিকোয়ারমেন্টস। তো দেখেন আমরা কিন্তু এখন কমপ্লিট বিজনেস ডিসিশনগুলা কিন্তু সেপারেট করে দিলাম, ডিফারেন্ট জায়গাতে আমরা নিয়ে আসলাম। এটা আসলে কোনো প্রবলেম কি আপনারা দেখতেছেন? যদি প্রবলেম দেখে থাকেন তাহলে কমেন্ট আউট করেন নিচে, আপনাদের কনসার্নগুলো এখানে লিখেন। সো এইখানে দেখেন ফিউচারে আমরা এখানে কি হতে পারে, এখানে এখন নতুন স্টুডেন্টস অ্যাড হতে পারে, তাহলে এটা ইট শুড ওয়ার্ক জাস্ট ওকে। এবং আমরা কি করলাম, ফাসাদ ক্রিয়েট করে আমরা হচ্ছে লজিকগুলা সেপারেট করে দিলাম। সো কি হলো, আমাদের মেইন বিজনেসের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাকচুয়াল কম্প্যারিজন নাই, এখানে জাস্ট একটা মেথড কল হয় এবং মেথডের মধ্যে অ্যাকচুয়াল কাজটা হয়। সো এটা ফাসাদ বলে এটাকে। সো আমি এটা ফাসাদ ক্রিয়েট করলাম। সো এটা ইটস ওকে, কোনো ফাইন, এটা কোনো সমস্যা নাই, ইটস ওয়ার্কিং জাস্ট ফাইন। ওকে, তো চলুন আমরা এখন স্পেসিফিকেশন প্যাটার্নটা নিয়ে একটু কথা বলি। সো নর্মাল আমরা ইফেলস দিয়ে যেভাবে করি কোডটা, সেভাবে না করে স্পেসিফিকেশন প্যাটার্নের মেইন জিস্ট হচ্ছে যে আপনি প্রত্যেকটা কন্ডিশনকে একটা ইফেলসের মধ্যে ডিরেক্টলি না লিখে একটা স্পেসিফিকেশন বানাবেন। অর্থাৎ স্পেসিফিকেশনের অর্থ হচ্ছে একটা ফিচার কাইন্ড অফ বানাবেন আপনি, বা একটা বৈশিষ্ট্য বানাবেন। ওই বৈশিষ্ট্যটাকে আলাদা নিজস্ব ক্লাসের মধ্যে ইনক্যাপসুলেট করে দিবেন, ওটা আলাদা জায়গায় মানে থাকবে। ওটা সব সময় যে স্পেসিফিকেশনগুলোকে নর্মালি সব কোডের মধ্যে ইফেলসটাকে না লিখে আমরা সবসময় কী করবো, স্পেসিফিকেশনগুলোকে একটা কোড নিজস্ব ক্লাসের মধ্যে সেপারেট করে দিব, এবং সেই পুরা কন্ডিশনটা মানে যেটা আসলে ওই স্পেসিফিকেশনকে মিন করে পুরা কন্ডিশনটা আমরা ওই ক্লাসের মধ্যেই রাখবো, আমরা এটা অন্য জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে রাখবো না, অর্থাৎ আমরা এখানে ইনক্যাপসুলেট করব। সো এটা করলে কি সুবিধা হবে, যে আমার কন্ডিশনগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবসময় তার নিজস্ব একটা ক্লাসের মধ্যে রিসাইড করবে, অর্থাৎ ইনক্যাপসুলেটেড থাকবে। তো চলুন আমরা ফার্স্টে দেখেন এখানে আমি কী করছি, একটা বেস স্পেসিফিকেশন ক্লাস বানিয়েছি, হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অর্থাৎ এটাকে আমরা ইনহেরিট করব, এটার কখনো নিউ ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করব না। সো প্রত্যেক কন্ডিশনের বা প্রত্যেক কম্প্যারিজনের মূলে কি থাকে, অ্যান্ড অর নট, তাই না? আরও হয়তো অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু বেসিক কনস্ট্রাক্ট কিন্তু অ্যান্ড অর নট, তাই না? আমরা যখন ধরনের ইফেলসের মধ্যে কিন্তু এগুলোই করি সবসময়। তো কি হলো, আমরা দেখেন 3টা ডিফারেন্ট কাইন্ডস অফ স্পেসিফিকেশন বানাইলাম এখানে, একটা অ্যান্ড অর নট। অর্থাৎ কি হলো, আমরা চাই যে এই অ্যান্ডের মাধ্যমে আমরা চেইনিং করার জন্য আমরা একটার সাথে আরেকটা স্পেসিফিকেশনকে চেইন করব, রাদার দেন আমরা আগে কি করছিলাম, যে ইফের মধ্যে ফর এক্সাম্পল আমরা ইফের মধ্যে কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 অ্যান্ড কন্ডিশন 3 এইভাবে আমরা না লিখে
আমরা কি করব, প্রত্যেকটা কন্ডিশনকে আমরা একটা স্পেসিফিকেশন বানাই দিব। ফর এক্সাম্পল এটা হবে একটা স্পেক 1, এটা হবে একটা স্পেক 2 এবং এই পার্টটা হবে একটা স্পেক 3। ওকে, প্রত্যেকে তার নিজস্ব স্পেসিফিকেশনের মধ্যে আলাদা ইনক্যাপসুলেটেড ক্লাসের মতো থাকবে। এবং আমরা যেহেতু এই অ্যান্ডটাকে এভাবে ইউজ না করে আমরা স্পেক 1 অ্যান্ড স্পেক 2 অ্যান্ড স্পেক 3, সো দেখেন জিনিসটা কিন্তু আর আগের টিপিক্যাল ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করছি না। আমরা কি করলাম তাহলে স্পেক 1 এর সাথে সেকেন্ড স্পেকের সাথে থার্ড স্পেককে অ্যান্ড করে দিলাম। এখন আপনি বলতে পারেন যে এটা তাহলে অন্যান্য কন্ডিশনের ক্ষেত্রে কীভাবে কাজ করবে। সো অরের ক্ষেত্রে এটা আমরা অর দিব, ঠিক আছে, দেন নটের ক্ষেত্রে এটা নট দিব। সো এখানে কী হলো, আমরা স্পেসিফিকেশন চেইনিং করতেছি। সো এই জিনিসটা এসেনশিয়ালি ইজ সেম টু দিস। সো আমাদের হচ্ছে স্পেক 1 এর সাথে স্পেক 2 অ্যান্ড স্পেক 3 হচ্ছে নট চেইনিং করলাম আমরা এখানে। তো চলুন আমরা এখন স্পেসিফিকেশনগুলোকে একসাথে এখানে সাজাই। সো দেখেন আমাদের অ্যান্ড করতে হবে, কিন্তু আমাদের অ্যান্ডের জন্য কিন্তু কোনো স্পেসিফিকেশন এখনও নাই। সো চলুন আমরা ফার্স্ট স্পেসিফিকেশনটা বানাই, হুইচ ইজ অ্যান্ড। সো দেখেন এটা আপনারা খুবই সিম্পলি বুঝতে পারবেন যে অ্যান্ড কী করে, দুইটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে অ্যান্ড করে, তাই না? তো আমরা কি করলাম, এই যে বেজ স্পেসিফিকেশন থেকে ডিরাইভ করলাম, করার পরে আমরা ওই যে আমাদের ইন্টারফেসের মধ্যে যে ইজ স্যাটিসফাইড বাই নামে যে মেথডটা আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম এখানে। তারপর কি করলাম, আমরা দুইটা সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডকে দুইটার মধ্যে আমরা অ্যান্ড করলাম। সো যত ধরনের আমরা চেইনিং করব ফিউচারে সবগুলা দুইটার মধ্যে অ্যান্ড দিয়ে কম্প্যারিজন হবে। সিমিলারলি যদি আমরা এটাকে অর স্পেসিফিকেশন বানাই তাহলে কি হবে, জাস্ট এই অ্যান্ডের জায়গায় অর হবে। তো চলেন আমরা অর স্পেসিফিকেশনটা নিয়ে আসি। দেখেন জাস্ট অ্যান্ডের জায়গায় অর, আর কিছুই না, আর সেম বাকি পার্টটা। অ্যান্ড অরের জন্য যেহেতু দুইটা পার্ট লাগে বা দুইটা কন্ডিশন বা দুইটা স্পেক লাগে, এই জন্য আমার এখানে লেফট অ্যান্ড রাইট আছে। বাট নটের ক্ষেত্রে কিন্তু দুইটা লাগে না, নটের ক্ষেত্রে জাস্ট সে সেলফই হয়, মানে সে নিজেই হয়, অর্থাৎ দিস বলেন যেটাকে আমরা ওপি প্রিন্সিপালে বলি। সো চলো আমরা নটটাকে নিয়ে আসি এখন। সো নটের জন্য কি হবে, দেখেন যে এখানে আর দুইটা পার্ট নাই, এখানে জাস্ট সে সেলফ স্পেসিফিকেশন। সো জাস্ট সে নট হয়ে গেল, জাস্ট নট সাইন, দ্যাটস ইট। এখন আমরা যেহেতু তিনটা স্পেসিফিকেশন বানিয়ে ফেলেছি, সো মজার ব্যাপারটা এখন আপনারা নোটিস করতেছেন যে দেখছেন সবার কন্ডিশনগুলো কিন্তু তার নিজস্ব স্যাটিসফাইড বাই মেথডের মধ্যে থাকতেছে। আমরা কিন্তু এটাকে স্ক্যাটার্ড ওয়েতে আর লিখতেছি না, সবসময় তার নিজস্ব ক্লাসের মধ্যে ইনক্যাপসুলেটেড করতেছি। সো নটটাকেও কিন্তু তার নিজস্ব ক্লাসের যে মেথড আছে স্যাটিসফাইড বাই। সো বেসিক্যালি আমরা ডিজাইন প্যাটার্ন ইউজ করার মেইন সুবিধাটা হচ্ছে এইটাই যে আমরা একটা প্যাটার্নের মধ্যে থাকবো, বা আমরা স্ক্যাটার ওয়েতে না লিখে আমরা একটা প্রিন্সিপাল ফলো করবো এবং সেই প্রিন্সিপালের মধ্যে তাদের নিজস্ব কোডগুলো ইনক্যাপসুলেটেড থাকবে। এটাই হচ্ছে ডিজাইন প্যাটার্ন ইউজ করার মেইন সুবিধা। আপনার কোডটা ম্যানেজেবল হবে, ফিউচারে অনেক বেশি মেনটেনেবল হবে। সো এখন চলেন আমরা বেস স্পেসিফিকেশনকে একটু লিখি। সো সে কী করবে, এখন বেসের সে যেহেতু অ্যান্ড, সো কী করবে, সে নিউ অ্যান্ড স্পেসিফিকেশন করবে। দেখেন সে জাস্ট অ্যান্ডের একটা স্পেক বানাইলো, বানিয়ে সে কারের নিজের সাথে আরেকজনের অ্যান্ড করে দিল। অরের ক্ষেত্রে কি হবে, নিউ অর স্পেসিফিকেশন। সো সে কী করলো, জেনারিক টাইপটা নিল, দিসের সাথে অ্যানাদারের অর করে দিল। অ্যান্ড নটটা কি হবে, সিম্পল অ্যাজ দ্যাট, নট স্পেসিফিকেশন সে টি নিল এবং সে নিজেকে নট করলো। সো এখন সে তিনটা স্পেকই দেখেন আমাদের লেখা হয়ে গেছে, অর্থাৎ আমরা অ্যান্ড, অর এবং নট তিনটাকে ডিফাইন করলাম এবং আমি বলে দিলাম যে অ্যান্ড দুইজনের মধ্যে কাজ করবে, অরও দুইজনের মধ্যে কাজ করবে, বাট নট শুধুমাত্র সে নিজেকে, মানে কন্ডিশনটা নিজের সাথে কানেক্টেড। এটা রিয়েল লাইফে তো আপনারা বুঝতে পারছেন যে অ্যান্ড অর নট কীভাবে কাজ করে। সো এইটা কিন্তু ছিল আমাদের ফ্রেমওয়ার্ক। আমরা সব কিছুর মূলে কিন্তু অ্যান্ড অর নট, এই তিনটাকে দিয়েই আমরা ফিউচারে যত স্পেক আছে সব বিল্ড করতে পারি। সো চলুন আমরা এটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, ফ্রেমওয়ার্ক আর কি। সো এইটা হচ্ছে অ্যান্ড, বেস, নট, অর, এই চারটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে চলে গেলাম। সো ফিউচারে যত আমরা কাস্টম স্পেসিফিকেশন বানাবো, অর্থাৎ কাস্টম লজিক লিখবো, সেগুলো কিন্তু এই চারটাকে ইউজ করেই আমরা করব। ঠিক আছে, ফ্রেমওয়ার্ককে ইউজ করে আমাদের কোড কি ফিউচার আমরা বানাবো। সো আমরা লেটস আরেকটা ফোল্ডার বানাই এখানে, কাস্টম স্পেক।
অথবা একটা স্পেস দিয়ে দিই আর কি। সো ফিউচারে চলুন আমরা এখন কি করি সেটা দেখা যাবে। সো এইখানে যে কোডটা আছে, এখন এই কোডটার মতো আমরা জাস্ট বিহেভিয়ারকে ম্যানেজ করার জন্য নতুন স্পেসিফিকেশন লিখব। সো দেখেন আমাদের এখানে কি কি কন্ডিশন আছে, আমাদের এজের কন্ডিশন আছে, ডিগ্রির কন্ডিশন আছে, ক্রিমিনাল অফেন্সের কন্ডিশন আছে, এক্সপিরিয়েন্সের কন্ডিশন আছে। সো 4টা ডিফারেন্ট স্পেক কিন্তু এখানে আছেই, রাইট? এই 4টে স্পেককে আমি 4টা ইফেলসের মধ্যে ইফ অ্যান্ড নট অর এগুলো দিয়ে না করে 4টা ডিফারেন্ট স্পেকের মধ্যে সাবডিভাইড করে দিতে পারি। দেন ওই 4টা স্পেককে পরবর্তীতে আমি চেইন করে দিতে পারি। তাহলে কিন্তু কোডটা আর ইফেলসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সুন্দর চেইন অফ রেসপন্সিবিলিটি ফলো করবে। তো চলুন আমরা সেটাই এখন করব। সো এই কোডগুলো থাকুক এখানে, আমি এটা হচ্ছে টিপিক্যাল ইফেলস, ওকে। আর আমি এটা দিব হচ্ছে স্পেকের মাধ্যমে আমাদের কাজ করব কিভাবে। সো চলুন আমাদের 4টা এখন স্পেক বানাই ফেলবো আমরা, এজের স্পেক, ডিগ্রির স্পেক, ক্রিমিনাল অফেন্সের স্পেক অ্যান্ড এক্সপিরিয়েন্সের। সো চলুন আমরা ফার্স্টে এজেরটা নিয়ে আসি। সো এজের স্পেসিফিকেশনটা দেখেন কীভাবে কাজ করে। আমরা যেই ক্যান্ডিডেটের এজ কম্পেয়ার করব সেটা অফকোর্স একটা সার্টেন মিনিমাম এজের বেশি হইতে হবে, রাইট? সেই মিনিমাম এজটা যদিও আমরা এখানে বলতেছি যে 18 বছর, সো আমরা এটাকে পরবর্তীতে প্যারামিটার হিসেবে পাস করব। দেন আমরা ডিগ্রির স্পেকটা নিয়ে আসি। সো এডুকেশনের স্পেকটা আমরা নিয়ে আসছি। দেখেন এখানে কি হলো, আমাদের কন্ডিশনগুলো যেগুলো আমরা আগে ইফেলসের মধ্যে ডিরেক্টলি লিখছিলাম সেগুলো কিন্তু আর ওখানে এখন লিখতেছি না, এখানে ইনক্যাপসুলেটেড থাকতেছে। যদি বিএসসি হয় তাহলে ট্রু হবে, এমএসসি হলে ট্রু হবে, পিএইচডি হলে ট্রু হবে, এলস ফলস হবে। আমরা এটা সুইচ এক্সপ্রেশন ইউজ করছি, সি শার্পের একটা সিনট্যাক্স আর কি। দেন চলেন আমরা আর কি আছে দেখি, আমরা নেক্সট কোন স্পেক লিখবো। ক্রিমিনাল অফেন্সের কোনো স্পেক আছে কিনা আমাদের কাছে। ইয়েস, উই হ্যাভ এ ক্রিমিনাল অফেন্স স্পেক। সো চলুন আমরা এখন ক্রিমিনাল অফেন্সের স্পেকটাকে লিখে ফেলি। সো যদি তার কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তাহলে সে ট্রু হবে, থাকলে ফলস হবে, রাইট? সো ক্রিমিনাল, এখন দেখেন 3টা স্পেক হয়ে গেছে। ফাইনালি আমাদের একটা স্পেক আছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সের স্পেক। তো চলুন আমরা সেই স্পেকগুলোকেও নিয়ে আসি। সো স্পেকটা নিয়ে আসলাম এবং আমাদের যদি মিনিমাম ইয়ার্স, যেটাকে আমি প্যারামিটার হিসেবে দিব, ওইটার থেকে বড় হলে, এখানে আমি হার্ড কোড করে 2 ইয়ার্স দিতে পারতাম, বাট আমি এটা দিই নাই, কারণ আমি চাচ্ছি যে জিনিসটা যাতে ডাইনামিকলি আমি পরবর্তীতে ফিউচারে চেঞ্জ করতে পারি, বুঝছেন? এই জন্য আমি এটাকে প্যারামিটারাইজ করছি জিনিসটাকে। সো এখন দেখেন আমার এই 4টা কন্ডিশনকে আমি এখানে এই ইফেলসের মধ্যে হার্ড কোড করে না দিয়ে বা ইফেলসের মধ্যে এভাবে ডিফাইন করে না দিয়ে আমি 4টা ডিফারেন্ট স্পেক বানাইছি 4টা কন্ডিশনের জন্য, এজ, ক্রাইম, এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য। সো কি হলো, 4টা স্পেক সেপারেটেড ইনক্যাপসুলেটেড ক্লাসের মধ্যে কিন্তু রিসাইড করছে। ফিউচারে চাইলে আমি আরও এরকম নতুন স্পেক বানাবো এবং সেই স্পেকগুলোকে চেইন করতে থাকবো। এইটাই হচ্ছে আমার স্পেসিফিকেশন প্যাটার্নের মেইন সুবিধা এবং এটাই হচ্ছে এর মেইন পাওয়ার। আপনারা হয়তো বুঝতে পারছেন। ফিউচারে আমরা এইখানে এইভাবে নতুন নতুন ইফেলস দিয়ে না লিখে এবং নতুন কন্ডিশন এভাবে আমরা ভারী কন্ডিশন না লিখে আমরা নতুন স্পেক লিখবো জাস্ট। সো সবগুলোর জন্য তাদের নিজস্ব রেসপন্সিবিলিটি সেগ্রিগেটেড থাকবে অ্যান্ড আমাদের চেইন অফ রেসপন্সিবিলিটি আমরা মেনটেন করতে পারবো এখানে। সো ইয়েস, লেটস নাও ইমপ্লিমেন্ট দ্যাট। সো আমরা এখন কি করব, জাস্ট স্পেকগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব। সো ধরেন আমরা কি করব, ভার দিলাম যে এজ স্পেক, এক্সপিরিয়েন্স আমরা বলে দিচ্ছি এখানে 2 ইয়ার্স। সো দেখেন আমাদের 4টা স্পেক কিন্তু এখন রেডি। আমরা কি করব এখন, জাস্ট এই 4টা স্পেককে কিন্তু সামহাও কানেক্ট করব। সো সেটা কীভাবে করব? সো এখন দেখেন এখানে 2টা জিনিস, একটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, হচ্ছে সিনিয়র রিকোয়ারমেন্ট। সো আমরা বেসিকের জন্য 3টা জিনিসকে আমরা চেইন করতে পারি অ্যান্ড সিনিয়রের জন্য আমরা বেসিকের সাথে এক্সপিরিয়েন্সটাকে চেইন করতে পারি। সো আমাদের এখানে কি হলো, বেসিকের জন্য 3টা, এজ স্পেক অ্যান্ড ডিগ্রি স্পেক অ্যান্ড অফেন্স স্পেক, এই 3টাকে দেখেন আমরা চেইন করলাম। চেইন করে আমরা এখানে দিলাম হচ্ছে যে বেসিক স্পেক।
সো এটা হচ্ছে আমাদের বেসিক স্পেসিফিকেশন। আর অ্যাডভান্স স্পেকটা কি? বেসিক স্পেকের সাথে আমরা কি করব, কি চেইন করব? এক্সপিরিয়েন্স স্পেক, রাইট? সো দেখেন আমরা এখন কি করলাম, দুইটা স্পেক বিল্ড আপ করলাম, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্সড। অ্যাডভান্সড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিনিয়র হবে। সো আমরা এখন এই দুইটা স্পেককে আলাদাভাবে এক্সিকিউট করতে পারবো। সো চলুন আমরা এখন সেই ফর লুপটা লিখি। দেন আমরা ইফ, যেহেতু আমাদের সিনিয়র অ্যান্ড বেসিকের মধ্যে আর কি মিউচুয়ালি ইনক্লুসিভ পার্টটা হচ্ছে বেসিকটা, সো আমরা বেসিকটাকে পরে এক্সিকিউট করব, সিনিয়রটাকে আমরা আগে এক্সিকিউট করব। সো সিনিয়র স্পেক ডট ইজ স্যাটিসফাইড বাই দ্য ক্যান্ডিডেট, তাহলে সে সিনিয়রেরটা হবে। এলস ইফ ধরি আমরা বেসিক স্পেক বাই ইজ স্যাটিসফাইড বাই দ্য ক্যান্ডিডেট, তাহলে বেসিকের লকটা আমরা প্রিন্ট করব। সো চলুন আমরা লকটা ঠিক আগের ওয়েতে কপি করে নিয়ে আসি। ওকে, সো আমরা দুইটা লগই কপি করে নিয়ে আসলাম। সো এখন মজার জিনিস দেখেন, দুইটাকে আমরা পাশাপাশি বা উপর নিচে যদি আমরা কম্পেয়ার করি, দেখেন এটা হচ্ছে আমরা নর্মাল টিপিক্যাল ইফ এলস দিয়ে, জিনিসটা কিন্তু খুবই নেস্টেড একটা ব্যাপার আছে এখানে, মানে ইফের মধ্যে ইফ অ্যান্ড ইফের মধ্যে ইফ, তার মধ্যে এলস, এরকম ফিউচারে কিন্তু আরও নতুন স্পেসিফিকেশন বা নতুন কোড আসলে সেগুলো আবার ইফকে ভারী করবে, এলসটাকে আরও বেশি হেভি করবে, এখানে মাল্টিপল ইফ এলস হবে। জিনিসটা কিন্তু ভালো না দেখতে, কিন্তু জিনিসটা কোনো এলিগেন্ট না, সলিউশনটা কিন্তু নট দ্যাট ওকে আর কি। জিনিসটা আপনার কোডটা আনম্যানেজেবল হয়ে যাওয়ার চান্স খুব বেশি, খুবই দ্রুত। সো এবং এখানে মাল্টিপল ফাসাদ থাকতে পারে, এই জিনিসটা কিন্তু আপনার ওপি প্রিন্সিপালের সাথে অতটা কমপ্লায়েন্ট না। কিন্তু জিনিসটাকে আমরা ওপি প্রিন্সিপালে যদি ইজিলি শিফট করতে পারি, দেখেন কী হবে, আমরা মাল্টিপল স্পেক বানাইলাম, ফিউচারে যদি নতুন কোনো ইফেলস আসে সেগুলোর জন্য কিন্তু এখানে আমরা নতুন কিছু এক্সট্রা করব না, আমরা নতুন স্পেক লিখবো, সেটার মধ্যে ইফেলসের কন্ডিশনগুলোকে লিখবো, ঠিক আছে? আমরা এখানে কিন্তু কোনো কন্ডিশন লিখবো না, তাহলে কি হলো, ইনক্যাপসুলেটেড থাকলো তাদের কোডগুলো তাদের ক্লাসের মধ্যে। আমরা এখানে ফিউচারে কোড যদি আসে সেক্ষেত্রে কী হবে, জাস্ট আমি নতুন আরেকটা অ্যান্ড দিয়ে নিউ স্পেকটাকে আমি অ্যাড করে দিব, দ্যাটস ইট। আমার নতুন স্পেকটা কিন্তু চেইন হয়ে গেল, ঠিক আছে? চেইন অফ রেসপন্সিবিলিটিতে সে অ্যাজ এ পার্ট অফ দ্যাট চেইন সে নিজেকে ইনক্লুড করে ফেলবে। সো আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেক স্পেকের কিন্তু সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল আছে, ঠিক আছে? তাদের নিজস্ব কোডগুলো তাদের নিজস্ব ক্লাসের মধ্যে কিন্তু ইনক্যাপসুলেটেড অ্যান্ড দে হ্যাভ দেয়ার ওন রেসপন্সিবিলিটি। সো এটা বুঝতেছেন তো, মানে সলিড প্রিন্সিপাল বলেন বা হচ্ছে ওপি প্রিন্সিপাল সবই ফলো করতেছে। এখন আমি যদি এই দুইটা কোড বেসকে রান করি, তাহলে ইট শুড রিটার্ন দ্য সেম আউটকাম। সো আমরা এখন রান করি। সো এখন দেখেন আমরা হ্যাজ সিনিয়র বেসিক সিনিয়র এভরিথিং ইট লুকস দ্য সেম। সো দুইটার বিহেভিয়ার কিন্তু সেমই, দুইটা আউটপুটও সেম, কিন্তু দুইটা আউটপুট সেম হইলেও দুইটা কোডের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আপনি ডিজাইন প্যাটার্ন অনুসারে যদি বলেন তাহলে তো অবশ্যই পার্থক্য আছেই, এবং আপনি যদি হইতেছে এলিগেন্সের ওয়েতে বলেন বা ওপি প্রিন্সিপালের কথা বলেন, তাহলে এই কোড বেসটা কিন্তু অনেক সুন্দর। তো ফিউচারে আমাদের এই কোডটা ইজ হাইলি মেনটেনেবল and it follows all the OP principles and it is highly compliant with the design patterns itself, and এইটাকে আমরা বলি স্পেসিফিকেশন ডিজাইন প্যাটার্ন। অর্থাৎ আমরা প্রত্যেকটা নতুন ফিচারকে অ্যাজ আ ডিফারেন্ট স্পেক আমরা অর্গানাইজ করব এবং সেই স্পেকটাকে জাস্ট চেইন অফ রেসপন্সিবিলিটিতে অ্যাড করে দেব। তাহলে কি হবে, তাহলে পুরো কোড বেসটা এই চেইনের সাথে ইটসেলফ কমপ্লায়েন্ট হয়ে যাবে, এবং আপনারা চাইলে ফিউচারে এইভাবে ইফ এলস ডিরেক্টলি না লিখে এই ধরনের চেইন অফ রেসপন্সিবিলিটি ফলো করতে পারেন। সো এটাই ছিল স্পেসিফিকেশন প্যাটার্ন। আই নো দিস ইজ কোয়াইট ডিফিকাল্ট টু গ্রাস্প, এবং এটা একটু কঠিন, অবশ্যই কঠিনের সাইডে, বাট হোপফুলি আপনারা একটা আইডিয়া পেয়েছেন। যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকলে আমাকে অবশ্যই বলবেন, আমি ট্রাই করবো সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। অ্যান্ড অফকোর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন অবভিয়াসলি। চ্যানেলটাতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। অ্যান্ড
নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপনার দিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।